আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভান্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। পূর্বের একটা ইংরেজি ভিডিও দিয়েছিলাম আমি। সেখানে আমরা জেনেছি যে টেন্স সম্পর্কে, মানে টেন্সের বেসিক আলোচনা রয়েছে, সেই আলোচনা আমরা করেছিলাম। এখন আমরা সেই আলোচনার একটু কমপ্লেক্স হবে আর কি, আরেকটু বেশি আলোচনা করব আমরা। বিশেষ করে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স কীভাবে হয়, পাস্ট টেন্স কীভাবে হয়, ফিউচার টেন্স কীভাবে হয়, এবং তাদের যে ভাগগুলো আছে, মূলত একটা বাক্য কীভাবে হয়, তারপরে তাদের যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কীভাবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা যদি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তার প্রথমে আমাদের বুঝতে হবে যে একটা ইংরেজি বাক্য কীভাবে তৈরি করা যায়, একটা ইংরেজি বাক্য কীভাবে তৈরি হয়, তার মতো স্ট্রাকচারটা কী। আমরা এখানে লিখি ইংরেজি করার নিয়ম, মানে একটা বাংলা বাক্যকে ইংরেজি কিভাবে করব, বা একটা ইংরেজি শব্দ আমরা কিভাবে লিখব, সেটার নিয়ম বা স্ট্রাকচার, নিয়ম বা গঠন বা স্ট্রাকচারটা কি। প্রথমে যেমন আমি একটা উদাহরণ নেই যে আমি ভাত খাই, এর ইংরেজি হচ্ছে গিয়া আই ইট রাইস। এখানে আমরা তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, তিনটা ওয়ার্ড। এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা, এই মিলায়া তিনটা ওয়ার্ড দেখতেছি আমরা। তিনটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে আই, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে রাইস। এর মধ্যে বাংলার সাথে মিল আছে কোনটা, যেমন আই হচ্ছে মানে আমি, মানে আমি যে করে, কর্তা, মানে এটা আই, এটাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? সাবজেক্ট। তারপরে ভাত খাই, এই যে খাওয়া যে কাজটা করি, সেই কাজকে আমরা কি বলি? বাংলায় কি বলি? বাংলায় বলি আমরা ক্রিয়া, আর ইংলিশ দিকে বলি ভার্ব। আপনারা জেনে থাকবেন ভার্ব। পার্সোনাল স্পিচ নিয়েও একটা ভিডিও আসবে, আপনারা আমাদের সাথে থাকবেন। পার্সোনাল স্পিচ নিয়েও একটা ভিডিও বানাবো, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, এগুলো নিয়ে। আচ্ছা, আমরা মূলত মূল বিষয় নিয়ে আলোচনা করি এখন। আচ্ছা, কি বলছিলাম? ইটটা হচ্ছে গিয়া ভার্ব, ইংরেজিতে এটাকে বলে ভার্ব। তারপরে আছে আরেকটা যে জিনিস আছে, মানে কর্তা যে জিনিসটা করে আর কি, যে কর্মটা কি? এখানে লিখছে রাইস, মানে ভাত। বাংলা কি হলো? আমি খাই ভাত। ভাতটা এখানে হচ্ছে কি অবজেক্ট, এখানে হচ্ছে গিয়ে সে অবজেক্ট। তাহলে এখানে কি হলো? সর্বপ্রথম আমাদের আসে সাবজেক্ট, তারপর আসে ভার্ব, তারপর আসে অবজেক্ট। এই অবজেক্টের পর আরো কিছু থাকতে পারে, যেমন আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে আই প্লে ফুটবল, এখানে তিনটা মূল জিনিস এসে বললো। তারপর যেটা আছে সেটা আছে অতিরিক্ত, এক্সটেনশন বলে থাকি আমরা ইংরেজিতে, এটা বলা এক্সটেনশন, অতিরিক্ত তথ্য আর কি, অতিরিক্ত বা এক্সটেনশন। তো আমরা স্ট্রাকচারটা কি পেলাম? আমরা স্ট্রাকচার পেলাম প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। একটা বাক্য হতে হলে ভার্ব অবশ্যই লাগবে, তারপর আসে অবজেক্ট। অনেক বাক্যে নাও থাকতে পারে, যেমন আমি এখানে লিখছি যে আমি ভাত খাই, এখানে যদি আমি লিখলাম আমি খাই, এখানে কোনো অবজেক্ট নাই, শুধু সাবজেক্ট আর ভার্ব আছে। অবজেক্ট কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এতটুকুই। আর এক্সটেনশন থাকতে পারে। এটা হচ্ছে গিয়া ইংরেজি করার মূল নিয়ম। একটা বাক্য ইংরেজি এই শর্তে হয়, এই শর্ত যদি না হয় তাহলে ওটা ফ্রেজ হতে পারে, ইডিয়মস হতে পারে, ক্লজ হতে পারে, ইত্যাদি হতে পারে, মানে একটা স্বাধীন বাক্য না। এই যেখানে একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস পাইলাম। এটা এখন আলোচনা করি আমরা। সর্বপ্রথম পাইছি সাবজেক্ট।
সাবজেক্ট। সাবজেক্ট মানে যে বা যিনি কাজটি করেন বা যার মাধ্যমে কাজটি সংগঠিত হয় সেই কিন্তু সাবজেক্ট। যেমন আমি ভাত খাই, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে কি, যে বা যিনি কাজটি করেন বা যার মাধ্যমে কাজটি এখানে যে কোনো কাজ হতে পারে, সংগঠিত হয়, সে সাবজেক্ট বা কর্তা। ভিডিওগুলো একটু বড় হবে, অনেকে বড় ভিডিও দেখে একটু দেখেই মানে কেটে দেন, একটু দেখেই বন্ধ করে দেন, আবার টেনে টেনে দেখেন। টেনে দেখলে বুঝবেন না, একটু টেনে যদি বন্ধ করে দেন। এটা একটা ক্লাস, এই ক্লাস আপনার টেনে টেনে কখনোই দেখবেন না। ফুল ভিডিওটা দেখবেন, একটু বড় হলো এটা আপনার কাজে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আমরা যে ভার্ব, এই যে ভার্বটা আছে, ভার্বটা স্ক্রিনে যে ভার্বটা দেখতে পাচ্ছেন, মানে এই যে ভার্ব জিনিসটা মানে ক্রিয়াটা, এই ক্রিয়াটাকে যদি কে দ্বারা, কে বা কারা, কে অথবা কারা মানে বহুবচন, এগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাবো একটা বাক্যকে যদি এই যে ইটকে যদি আমি প্রশ্ন করি কি মানে হোয়াট দ্বারা সরি হোয়াট না, সরি হু দ্বারা, যেহেতু কে হু দ্বারা, যেমন আই ট্রাইস, হুই ট্রাইস, আই, যে উত্তরটা পাবো সেই কিন্তু কর্তা। যেমন এখানে কর্তা কে, আই, আমরা জানি কিন্তু যদি আমরা না জানতাম, আমরা জানতাম এই না যে কর্তা কীভাবে বের করে, কিন্তু আমরা এটা জানি যে হু দ্বারা প্রশ্ন করলে কর্তা বের হয়। তাহলে আমরা এটা কি করতাম, হু দ্বারা প্রশ্ন করতাম। হু দ্বারা প্রশ্ন করলে কি হতো, কর্তা আসতো, সাবজেক্ট আসতো। তো এখানে আই ট্রাইস, হুই ট্রাইস, আই ট্রাইস, এখানে আইটা হলো সাবজেক্ট। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই সাবজেক্ট। ওকে, এখন আসছে কি সাবজেক্টের পরে আসছে ভার্ব। তো আমরা জানি ক্রিয়া। তাহলে কি ভার্ব নিয়ে এত আলোচনা করার দরকার নেই। কোনো কাজ করাকে বোঝায়, কোনো কাজ করাকে বা কর্তা যে কাজ করে না, কর্তা যে কাজ করে তো অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে না। আর কোনো কাজ করাকে এটা আমি কেটে দিই এরকম। অর্থাৎ কোনো কাজ করাকে ভার্ব বলে, ভার্ব বা ক্রিয়া বলে, এটা হলো ভার্ব। এখন অবজেক্টটা ঠিক মানে কর্তা, অবজেক্টের বাংলা হচ্ছে কি কর্ম, মানে কর্তা যে কাজটা করে আর কি, যেভাবে কাজটা করে না, মানে কাজের নাম না, কিন্তু যে কাজটা, যে জিনিসটা সে করে। যেমন ভাত খাই, কি খাই, ভাত খাই, ভাতটা আমি খাই, সেটা হচ্ছে গিয়া অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট আবার যেমন সাবজেক্টকে আমরা যেমন হু দ্বারা প্রশ্ন করি, যেমন কে বা কারা দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে অবজেক্টকে আমরা কি বা কাকে ইত্যাদি দ্বারা প্রশ্ন করব। বহুবচন দ্বারা করতে পারি প্রশ্ন, কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়া অবজেক্ট। বিভিন্ন সাবজেক্টের আবার অনেক অবজেক্টিভ ফর্ম থাকে। আবার পসেসিভ একটা জিনিস আছে, পসেসিভ মানে কোনো অধিকারে থাকা, সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। আগে অবজেক্ট কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর অবজেক্ট এক্সটেনশন তো মানে অতিরিক্ত। তারপরে এখন বিভিন্ন সাবজেক্টের আবার অবজেক্টিভ ফর্ম থাকে, পসেসিভ ফর্মও থাকে, ঠিক আছে না। অবজেক্টিভ ফর্ম থাকে, পসেসিভ ফর্মও থাকে।
সাবজেক্টিভ ফর্ম মানে সাবজেক্ট মানে যে জিনিসটা বেস ফর্ম, তারপর অবজেক্টিভ একটু আলাদা, পসেসিভ একটু আলাদা। এগুলো আসলে খুব সহজ, এগুলো কোনো জটিল কিছু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটু দেখাই দিই ডট করে। এই যে এখানে রাখলাম সাবজেক্ট, একটু দাগ দিয়ে এখানে রাখলাম অবজেক্ট, একটু দাগ দিয়ে এখানে রাখলাম পসেসিভ। পসেসিভ মানে হচ্ছে গিয়ে অধিকারত্বে থাকা। যেমন আমি বলি ইটস মাই পেন, আমি বলি ইট ইজ মাই পেন, মানে এই পেনটা আমার। আমার কার? আমার অধিকারে আছে, মানে কার, কাদের ইত্যাদি প্রশ্ন করলে এটা হচ্ছে পজিটিভ বের হয়। তো প্রথমে আমরা আই দিয়ে শুরু করি, একটা দাগ দিয়ে দেখেন। প্রথমে আই দিয়ে শুরু করি। আয়ের অবজেক্ট কি? আমি। অবজেক্ট মানে মানে অবজেক্টে সবসময় যেমন কে, কে যোগ হবে আমি, আমাকে, আমাকে মানে কি মি, অবজেক্ট কি আমার, মাই, এরকম এরকম ঠিক অন্যগুলো উই হচ্ছে আস, আর পসেসিভ হচ্ছে আওয়ার। পসেসিভ অবজেক্টিভের মধ্যে অনেকের ভেজাল বাজে, তো এটা ক্লিয়ার করে নেন আপনারা। তারপরে ইউ। আচ্ছা, এখানে কিন্তু মজার বিষয়, আই এর প্লুরাল কিন্তু উই, আই উইতে আলাদা লিখলাম। ইউ এর প্লুরাল কিন্তু ইউই, ঠিক আছে? তাহলে আমরা দুইটা একসাথে লিখে দিলাম ইউ। এর অবজেক্টিভও ঠিক এরকমই, ইয়োর। ও না, সরি, অবজেক্টিভ, আমিও ভুল করে ফেললাম, অবজেক্টিভটাও ইউ। হ্যাঁ, এটা একটু বোঝার বিষয়, অবজেক্টিভটাও ইউ, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। ইউ দুইটারই সাবজেক্ট প্লুরাল সিঙ্গুলার, সব ক্ষেত্রে ইউ এর সাথে কোনো কিছু যোগ হয় না, ঠিক আছে? ইউই থাকে। তারপর অবজেক্টিভ আমি একটু ভুল করছিলাম, আমি ইউর লিখে দিয়েছিলাম, ইউর কিন্তু না, ইউর মানে তোমার, এটা মানে অধিকারে থাকা, এটা হচ্ছে গিয়ে পজিটিভ, ইউর মানে পজিটিভ। কিন্তু ইউ ইউ সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল, এখানে আমরা লিখে দিই সিঙ্গুলার, এখানে লিখে দিই প্লুরাল, এটাও সিঙ্গুলার, এটা প্লুরাল, উভয় ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে না? এটা আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? আমরা কিন্তু ইউটা মনে রাখবেন, ঠিক আছে? ইউ এর পরে আসে কি? ইউ এর পরে আছে আমার আমি, আমাদের, তুমি, তোমাদের, সে, অন্য পক্ষ। আমি আমরা কথা তো অনেক হলো, এখন অন্যদের নিয়ে একটু কথা বলি। হি, আমরা প্রথমে হি নিয়ে বলি। হি হি হিয়ের অবজেক্টিভ কি? হিয়ের অবজেক্টিভ হচ্ছে হিম, মানে তাকে। আর পসেসিভ হচ্ছে হিজ, মানে তার। তারপর শি সেটা হচ্ছে গিয়ে হার, এটাও কিন্তু একটু বুঝতে হবে, হার। আর পসেসিভ তাহলে কি? হার তো হয়ে গেল, মানে তার, তাকে, তা আমরা কি বলবো? পসেসিভ হার, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আপনি এইভাবে মনে রাখতে পারেন যে যে মেয়েরা বলে যে বিয়ের সময় আমাকে হার দাও, আমাকে হার গিফট করো, ঠিক আছে না? হ্যাঁ, তো আপনি এভাবে মনে রাখতে পারেন, হার সবসময় হার করে, সবসময় হার হবে, মজার বিষয়। তারপর আসে অন্যদের মধ্যে একটু প্লুরাল হয়ে যাক, দে নিয়ে আসি আমরা এখানে, দে। তারপরে এটা কি হবে? দেম। তারপর কি? আপনারা সবাই জানেন, ইয়েস ইট ইজ দেয়ার কিন্তু টিএইচইআরই না, টিএইচইআরই যেটা, সেটা হচ্ছে সেখানে। এই যে এটা কিন্তু নোট করে রাখেন আপনারা, টিএইচআইআর এটা হচ্ছে গিয়া তাদের, আর টিএইচইআরই এটা হচ্ছে গিয়া দেয়ার, মানে সেখানে, এটা মনে রাখবেন, ঠিক আছে? এতে গেলো আমাদের মূল আলোচনা, একটা বাক্য কিভাবে হয়, সাবজেক্ট অবজেক্ট দেখতে কিরকম, সেগুলো কি, পসেসিভ কি, সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আসে আমাদের মূল জার্নি, দ্য রিয়েল জার্নি এখন শুরু হবে। রিয়েল জার্নি, প্রথমে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট থেকে শুরু করে দিই আমরা।
প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট টেন্স তো আপনারা জানেনই বর্তমানে হয়। আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা যে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কি বর্তমান কাল, মানে বর্তমান ইজেন্স হবে, বর্তমান, নিত্য বর্তমান অথবা যাই বলি বর্তমানকালে। এটা মানে হচ্ছে বর্তমানকালে কোনো কাজ এইমাত্র সংঘটিত হয় বা ঘটে, এরূপ বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, অর্থাৎ আমি ভালো করে লিখতেছি না, ভালো করে লিখতে গেলে সময় বেশি লাগবে। বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে, তাই আমরা একটু সংক্ষেপে লিখে দিই। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা বলবেন স্যার আমরা এটা কিভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো বোঝার জন্য এটা চিনার একটা উপায় আছে। চেনার উপায়টা কি? উপায়টা হচ্ছে গিয়া, আমরা যে বাংলা বলি আমি ভাত খাই, সে যায়, এই বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়া যেটা থাকে, যেমন আমি ভাত খাই, ভার্ব ক্রিয়া নিয়ে আমি ভাত খাই, এখানে কিন্তু সবসময় ক্রিয়া কিন্তু সবসময় শেষে থাকে বাংলায়। আর ইংরেজিতে মাঝখানে কিংবা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু শেষে থাকে না, শেষে আর কি থাকলেও পার্টিসিপল ও তো থাকতে পারে। তারপর চিনে কি বলতেছিলাম আমরা? বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়ার রূপ কেমন হয়? যেমন যাই, খাই, পড়ি, লিখি, যাও, খাও, পড়ো, লেখো ইত্যাদি এরকম হয়। ইজি, সাধারণত কি বাংলা বাক্যে ক্রিয়ারূপ যাই, খাই, পড়ি, লিখি, পড়ো, লেখো ইত্যাদি। ইত্যাদি কিন্তু না, ইত্যাদি আমি রাখলাম ইত্যাদি অর্থে ইত্যাদি থাকবে। তাহলে সেটা আমরা বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি আপনাকে বলি যে আমি ভাত খাই অথবা আমি স্কুলে যাই, এটা কি টেন্স? আপনারা কি বলেছিলাম? বাংলা বাক্যে ক্রিয়ার রূপ, বাংলা বাক্যের শেষে সবসময় বাংলা বাক্যের শেষের দিকে ক্রিয়ার রূপ থাকে, কিন্তু সেটা মনে রাখবেন, বাংলা বাক্যের শেষের দিকে ক্রিয়ার রূপ থাকে, একদম শেষে বাক্যের শেষে। সে ক্রিয়ার রূপ কেমন হবে? ক্রিয়ার রূপ হবে যাই, খাই, বই, লিখিস, ঠিক এরকম। এগুলোই যে হবে তা না, এরকম হবে, যেমন ই, অ, এরকম হবে। ঠিক আছে, সেরকম হলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখন জানবো যে এটা তো বাংলা গেল, এখন ইংরেজি কিভাবে করবো? মূল আলোচনা তো ইংরেজি নিয়ে, আমরা ইংরেজি শিখতেছি, বাংলা কেন শিখবো? ঠিক আছে, বাংলা উদাহরণের জন্য বাংলা যদি আপনারা মনে রাখেন, যেহেতু মায়ের ভাষা, বাংলা দিয়েই আপনারা ইংরেজি করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা ইংরেজি করার নিয়ম শিখবো, ইংরেজি কিভাবে করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইংরেজি কিভাবে করে। ঠিক আছে, তো ইংরেজি করার নিয়ম আমরা লিখি, ইংরেজি করার নিয়ম। ইংরেজি করার নিয়ম, বাংলা বাক্যের শেষে কি থাকে? আমরা প্রেজেন্ট টেন্স কি ভাই, যাই, খাই, পড়ি, লিখি ইত্যাদি থাকে, এরকম। ইংরেজি করার নিয়মটা আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংরেজি করতে হলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মানে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সাবজেক্টের পর
এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কি সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এভাবে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি, সি, বা কারো নাম রহিম, করিম, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস যোগ হয়। অ্যান্ড সাবজেক্ট থার্ড পারসন আবার সিঙ্গুলার, সিঙ্গুলার তো আপনারা জানেন, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। হ্যাঁ, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আচ্ছা, এখন অন্যথায় ভার্বের পরে ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এরকম থাকলে সাবজেক্ট এটা লেখা আছে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা করে দিবেন। আচ্ছা, কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এছাড়া ভার্বের আর কোনো পরিবর্তন নাই, জাস্ট এতটুকু পরিবর্তন। ঠিক আছে, তো আমরা কি শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংরেজি করতে হলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী কি সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম না বসাতে, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, তারপর যদি পাস্ট থাকে তাহলে পাস্ট, ঠিক আছে, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার, ঠিক আছে। এটার আমরা স্ট্রাকচারটা বুঝে গেলাম। স্ট্রাকচার কি লেখার দরকার আছে, আমার মনে হয় লেখার দরকার নেই। স্ট্রাকচার বলে দিই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। তো আমি লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আছে কি অবজেক্ট প্লাস আছে এক্সটেনশন, ঠিক আছে। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হ্যাঁ, থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, তাহলে ঠিক একই সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে আবার এস বা ইএস, এস বা ইএস, সেরকম ভার্বের সাথে যোগ হবে। ভার্বের কীভাবে এস বা ইএস যোগ হয় সেটা নিয়ে একটা ভিডিও আসবে, আপনারা শুধু অপেক্ষা করুন। তারপরে সেই আগের মতো নিয়ে কি অবজেক্টের পরে কি বসে, এক্সটেনশন। এটা কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা এই যে ইয়াতে বুঝাই দিছি, ঠিক আছে, থার্ড পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে, বুঝে নেবেন। আমি আজকে একটু রাফলি লিখতেছি, আপনারা আমার কথাগুলো ভালোভাবে একটু বুঝে লিখে নেবেন। আমি আজকে রাফলি লিখতে পারছি। তো এই হলো গিয়া প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। এখন আপনাকে এই কয়েকটা বাক্য তৈরি করে ভিডিওটা শেষ করে দেব। তারপরে আসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, তারপরে আসবে কি প্রেজেন্ট ইনডেফিনিট পরে কি আছে, কন্টিনিউয়াস আসবে। কন্টিনিউয়াসের পরের ভিডিওতে আবার পারফেক্ট আসবে, পারফেক্টের পরের ভিডিওতে আবার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো যদি সব একটি ভিডিওতে আমরা আলোচনা করতে যাই তাহলে তার সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য তোমার পার্সন ওয়াইজ সিঙ্গুলার প্লুরাল কয়েকটা বাক্য করি আমরা। প্রথমে আমরা করবো ফার্স্ট পার্সন নিয়ে। ফার্স্ট পার্সন আমরা একটা ছক আঁকিয়ে দিই, তাহলে একটু সহজ হবে মনে হয়। ছক আঁকলাম, এখানে আমরা লিখি পার্সন তো চিনেন নাকি, শুরু করে দিলাম। তারপরে বাক্য যে লিখবো, এখানে সিঙ্গুলার বাক্য লিখবো, সিঙ্গুলার। আপনি একটু খাতা কলমে নোট করে লিখে রাখেন সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে। এখানে লিখে ফার্স্ট পার্সন প্রথম বাক্যটা আমরা লিখি, আমরা সবাই লিখে নেন, কিন্তু একটু নোট করে কষ্ট করে লিখেন। আমি লিখে দিচ্ছি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই।
ভাত খাই। এখানে কি আমি মানে কি আমরা কি শিখছিলাম কি এই যে এখানে দেখেন দেখে নেন একটু সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে সরি সাবজেক্ট ভার্ব ভার্ব অবজেক্ট এক্সটেনশন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। তো আমরা সেভাবে এখানে এখন আমরা সাবজেক্ট কি মানে আমি আমরা এটা কি আমরা কি এখানে বলছিলাম যে কি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হয় হু মানে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বের হয়। যেমন আমি ভাত খাই, কে ভাত খায়, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কে আমি, তো আমরা আই লিখে দিই আই। তারপর ভার্ব ইট, ভার্ব ইট লেখা ভাত, ভাতের ইংরেজি রাইস, রাইস আমি ভাত খাই আই রাইস। ওকে, এখানে যদি প্লুরাল করি প্লুরালে তো এটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে এটা প্লুরাল হয়ে যাবে উই ইট রাইস, উইট রাইস। তো সেখানে উইট রাইস এখানে সেটার ব্যাপার হবে গিয়ে আমরা ভাত খাই। ঠিক আছে, আমরা ভাত খাই এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, দেখেন আমরা সেকেন্ড পার্সন সেকেন্ড মানে কি তুমি, সব জায়গায় তুমি এখন যদি তুমি ভাত খাও এরকম এখন কি ইউ তারপর ইট খাও কি ভাত রাইস ইট রাইস এখানে ঠিক এখানে তোমরা ইউ ইট রাইস তারপর কি থার্ড পার্সন বলি কি লিখবো সেটাই লিখবো হচ্ছে সে ভাত খায়, হি থাকলে কি হয় ভার্বের সাথে সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে যেহেতু এটার সাথে এস যোগ হবে হি ইটস রাইস। ওকে, ইট রাইস এটা মনে রাখতে হবে। ধরো কি তারা, এখানে শিউ হতে পারে, নো প্রবলেম। তারা ভাত খায়, তারা ভাত খায় কি দে, যেহেতু প্লুরাল হয়ে গেছে তখন আর আমরা কি বলছিলাম সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয় তবে এস বাই এস, থার্ড পার্সন সিঙ্গুলার হয় এস বাই এস যোগ হবে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে শুধু এস বা ইএস যোগ হবে। আর কোনো ফার্স্ট পার্সন বলি সেকেন্ড পার্সন বলি ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল তারপর থার্ড পার্সনের শুধু প্লুরাল এইগুলোই কোনো সময় এস বাই এস যোগ হয় না, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হয়, হি বা শিয়ার ক্ষেত্রে হয় যদি প্রেজেন্ট থাকে। তবে বাস থাকলে আবার অন্য কিছু যোগ হয়। এমনকি দে ইট রাইস। ওকে ফাইন, এইটাই আপনারা এটা প্র্যাকটিস করবেন, খাতায় তুলে নিয়েছেন তো, তুলে নিলে ভালো। এটা প্র্যাকটিস করবেন বাসায়, আমি আজকে বললাম যা যা বললাম তা আপনারা যদি পড়েন, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে একটু বুঝে পড়েন তাহলে আপনার ইংরেজিটা আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।